সবসময় বলে যে আমি মানে থাকবো না, মরে যাবো, মানে বয়স হয়ে গেছে। তখন আমার খুব কষ্ট মনে হয় যে মরে গেলে আমি থাকবো কিভাবে। আমার এইটাই কষ্ট হয়, আর কিছু না। যে আল্লাহ যদি মানে আমাদের সমান সমান ভাবে টিকায় রাখতো, এটাই আমার জন্য। এখন জানি না আল্লাহ কি করবে। এটাই প্রিয় দর্শক, জীবনের গল্প শুনতে আজকে আমরা এসেছি আমাদের প্রিয় নায়ক, প্রিয় মানুষ জনাব সোহেল রানার বাসায়। আমরা কথা বলবো আজকে তার স্ত্রী প্রফেসর ডাক্তার জিনাত বেগমের সাথে। আমরা শুনবো তার জীবনের গল্প। আপু, আপনার জীবনের গল্প আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে শোনাতে চাই। আপনি একটু বলুন যে আপনার জীবনের গল্পটি। আমার জন্ম ঢাকাতেই হয়েছে, আর আমার আব্বা গভর্নমেন্ট চাকরি করতো, সেই জন্য আব্বা যেখানে যেখানে যেত আমরা সেখানে চলে যেতাম। তো লেখাপড়া আমি অনেক জায়গায় করেছি। ফার্স্ট আমি ঢাকা কামরাঙ্গীর নার্সিকা মন্দির স্কুলে পড়েছি, তারপর আমি ঢাকা কামরাঙ্গীর স্কুলে পড়েছি, গভর্নমেন্ট গার্লস স্কুল। ওখান থেকে আমার আব্বা ট্রান্সফার হয়ে চলে গেল একদম নীলফামারী জলঢাকায়, ওখানে আমি পড়াশোনা করেছি। তারপর লাস্টে আরও অনেক জায়গা থেকে, তারপর লাস্টে দিনাজপুরে আমাদের দেশের বাড়ি, ওখানে আব্বা বদলি হয়ে চলে গেল। ওখান থেকে আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করেছি। পরে আমি আমার খুব ছোটবেলা থেকে খুব শখ ছিল ডাক্তারি পড়ার, যাই আমি পরীক্ষা দিয়েছি, আলাদা হচ্ছে পড়েছি। ডাক্তারি পাস করার পর আমি মেডিকেল অফিসার হিসেবে আমি পিজি হাসপাতালে ছিলাম। প্রিয় দর্শক, আমরা এবার বাবির কাছ থেকে শুনবো, আমাদের প্রিয় নায়ক, প্রিয় মানুষের সোহেল রানা সাহেবের ওয়াইফের কাছ থেকে শুনবো। তার সাথে আপনার বিয়ে থেকে শুরু করে আপনার কিছু স্মৃতি আমরা শুনতে চাই। তার সাথে কোথায় কি বেরিয়েছেন বা কেমন কেটেছে। আমি মেডিসিনে আউটডোর বিভাগে ছিলাম। ওখানে আমার হাজবেন্ডের বোন আমাকে ফার্স্ট দেখেছিল, দেখে আমার শাশুড়িকে বলেছিল যে আম্মা আমাদের খুব পছন্দ, ভাইয়ার জন্য তোমরা দেখতে পারো। তারপর আমার হাজবেন্ড অবশ্য আমাকে দেখেনি, আমার শাশুড়ি পরে আমাকে দেখলো, আমার শাশুড়িও আমাকে পছন্দ করলো। তখন আমাদের একটা অ্যারেঞ্জ ম্যারেজ হলো। আমার বিয়েটা সোনারগাঁতে হয়েছে। আমাদের একটা ছেলে আছে, ও এ লেভেল ও লেভেল স্কলাস্টিকা থেকে করেছে, আর নর্থ সাউথ থেকে বিবিএ করেছে ডুয়াল সাবজেক্টে, আর মাস্টার্স করেছে ইউকে থেকে। আর আমার তো জব আমি করি, আর এখানে আমি যেহেতু গাইনির ডক্টর, আমি যতটুকু পারি পেশেন্টকে ফ্রি দেখি, যতটুকু পারি হেল্প করি। আমি মাঝে মাঝে বরিশালে যাই, আমার হাজব্যান্ড আমাকে মেডিসিন কিনে দেয়, ওইগুলো সমস্ত ফ্রি রোগীদের সার্ভ করার জন্য, এবং আমি দেখে ফ্রি ওষুধগুলো দিয়ে দিই। আর এখানেও আমি আমার চেম্বারে আমি ম্যাক্সিমাম যারা পয়সা নাই আমি তাদের এমনি রেখে দিই, ফ্রি রেখে দিই। সুপারস্টার, শুধু নায়কই নন, উনি প্রযোজক এবং ডিরেক্টরও ছিলেন পাশাপাশি। আপনাকে যখন প্রথম প্রস্তাব দেওয়া হলো যে নায়ক সোহেল রানা আপনাকে পছন্দ করেছেন বা তার মা আপনাকে পছন্দ করেছেন, বিয়ের ব্যাপারে কথা বলছেন, তখন আপনি কি রোমাঞ্চিত হয়েছিলেন বা কি তখনকার দিনের ভাবনাটা আপনার কেমন ছিল সেই সময়? আসলে আমাদের ফ্যামিলি থেকে তো রাজি ছিল না। মানে আসলে ও আমাকে দেখেনি, আমি ওকে দেখিনি, এমনি ছবিতে দেখেছি, কিন্তু ওকে আমি প্র্যাকটিক্যাল দেখিনি। ওর মা বোন আসলে বেসিক্যালি খুব ভালো মনের মানুষ, আর খুব অ্যারিস্টোক্রেট চেহারা, ভদ্র, ওরা আসলে জেনুইন ভদ্র। আমাদের ফ্যামিলিতে ওরা মানে কি করে তারপরে লাস্টে আর কি রাজি হচ্ছে আর কি। যাই হোক, প্রথমে রাজি ছিল না, কিন্তু পরে আমার আব্বা আমার হাজবেন্ড খুবই পছন্দ করতো, কারণ এত একটা ভালো মানুষ, যে প্রেম জগতে যে ভালো মানুষ থাকে সেটা আসলে কারো ধারণা ছিল না। বিয়ের পর তো অবাক হয়ে গেছে সবাই যে এত ভালো একটা মানুষ, অথচ বাইরে থেকে মানুষের কত বাজে একটা ধারণা না। এই 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো, তারপরে ফ্যামিলি লাইফ লিড করতো। ছবি যখন শুটিং শেষ মেকআপটা বাসায় এসে খুলতো এবং আমাদের নিয়ে ঘুরতে বেড়াতো। মানে ওর মা, ভাই, বোন এবং আমি আমার ছেলে ছাড়াও কিছু বুঝতো না। মানে পৃথিবী একদিকে, আমরা কয়েকজন একদিকে। আমরা খুবই হ্যাপি ছিলাম। আমার শাশুড়ি আমাদের সাথে ছিল, আমার ননদ ছিল একটা, তানিয়ার আম্মু। আপা আমাকে খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো, প্রচন্ড ভালোবাসতো। আমি যে শ্বশুর বাড়িতে আছে বুঝতে পারি না, সারাদিন ওদের সাথে ঘুরতে থাকতাম আর বেড়াতে থাকতাম। আর আপা তো সবসময় আমার সাথেই থাকতো। আমার বিয়ের পর থেকে দেখে আমারও খুব ভালো লাগতো, আমরা একসাথে বেড়াতাম, একসাথে গল্প করতাম। আমাদের এটা খুবই আমার কাছে খুবই ভালো লাগতো। আর আমার হাজবেন্ডও মানে ওদের ভাই বোনদের খুব পছন্দ করতে, ভালোবাসতো। আমরা সব একসাথে একটা গন্ডির মধ্যে থাকতাম সারাক্ষণ, ভালোই লাগতো। আমার সঙ্গে একটা বন্ডিং অন্য কারো ফ্যামিলির মধ্যে নেই। ওর একটা জিনিস খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগছে, যা আমি আমার ফ্যামিলিতে পাইনি। আমার অনেক কিছু শখ,
কিন্তু এই শখ আমার কেউ কোনোদিন পূরণ করতো না। আমি যদি আমার আব্বাকে বলতাম কিংবা আমার ভাইয়াদের বলতাম, বলে কি খালি ওরা খালি মায়ের তালে থাকতো, কখন মার দিবে, এইটা কেন করবি তুমি, ওইটা কেন করবি, সেটা কেন করবি। কিন্তু আমার হাজবেন্ড সবচেয়ে এত ভালো, আমি বিয়ের পর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম ওয়ারানি, তখন আমাদের বাসার সামনে লিবারেল ড্রাইভিং স্কুল ফার্স্ট ওপেনিং করলো। তো আমার হাজবেন্ড বলে কি তুমি গাড়ি চালানো শিখবা, আমি বলি হ্যাঁ, আমি সবকিছুতে হ্যাঁ, না কোনোটাতেই নাই। তাকানো দেখে আমি বুঝতে পেরেছি আপনি কিছু চাচ্ছেন। ওই সাথে সাথে আমাকে নিয়ে গেল, ওইখানে আমি ড্রাইভিং স্কুলে পড়ছিলাম। তারপর আমি বিআরটি থেকে আমি আমাকে লাইসেন্স দিলাম, আমি গাড়ি ড্রাইভ করে যেতাম আসতাম, এটা সে খুব ফিল করতো। কিন্তু অনেকে বলে তুমি আমার গাড়ি চালাবি কেন, ওর কতগুলো স্বাধীনতা আমার খুব ভালো লাগতো। আমি পড়াশোনা করলাম, আমার বিয়ে, আমি তো সিম্পল এমবিবিএস ছিলাম, বিয়ের পর আমি এমবিএস করেছি, মাস্টার্স এমএস করেছি, গাড়ি সবই অ্যালাউ করেছে আমাকে। ওইখানে পড়াশোনা করে সারাদিন। তারপরে আমি আরো অনেক রান্না টান্না, যেমন অনেক কিছু আমি মানে শিখার জন্য আমি যদি বলতাম যে আমি একটু, তখনকার দিনে আমি একটু ওইখানে যাবো রান্না শিখি, হ্যাঁ যাও যাও, যে শিখে আসতে। আমার বলে কি কি শিখলা, একটু বানাও খাই, মানে সব ব্যাপারেই আর কি আমার একটা অন্যরকম কেয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর উনি খুব কেয়ারিং, মানে ইউনিট যখন শুটিং হয় ইউনিটে উনি সব মানুষের খাবারের খবর খেয়েছে কিনা, বিশেষ করে প্রোডাকশনের লোকজন বা নিম্ন যারা কাজ করেন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট সবারই খোঁজ খবর রাখেন, খুব এমনিতে কেয়ারিং। খুব হাসপাতাল থেকে আসার পর আমি তো বিকালে চেম্বার করতাম না, ও তো ফ্রি ছিল, আমি বলি চলো যাই, আমরা সিলেটে যেতাম, আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ফিরে আবার আসতাম, সাথে কিন্তু আমার শাশুড়ি থাকতো, আমার ছেলেটা থাকতো, সবাই মিলে আমরা খুব এনজয় করতাম। দিনকাল খুব ভালো কেটেছে। আর সবচেয়ে মজা, ওর ভাইরা আমাকে প্রচন্ড পছন্দ করতো। ওর ইমিডিয়েট ছোট ভাই যেটা জুয়েল, ও তো আমাকে সবসময় ডার্লিং বলতো, মানে আসলেই একদম ওর বউ আসে, ওর বউই বলতো এই তোমার এই যে তোমার মানে ডার্লিং, এরকম করে। আমার যা খুব পছন্দ করতো ওই দেওটা। আর রুবেল তো চিন্তাই করা যায় না, রুবেল তো খুবই আদর করতো, মানে ওরা সব ভাই প্রচন্ড। আর একটা কামাল পাড়ে ছিল, ও তো ভাবি ছাড়া কিছুই বুঝে না, ওরা সবাই। আর এক বোন ছিল নাগিসুপা, প্রচন্ড ভালোবাসতো, মানে আমরা ফ্যামিলিটা খুব মজা করতাম। রুবেল ভাইকে আমি দেখেছি ফারাজ ভাইয়ের সামনে চেয়ারে কোনদিন বসে না, নিচে বসে। রুবেল এখনো সম্মান করে। হ্যাঁ, রুবেল এখনো আমাকে অসম্ভব পছন্দ করে, এখনো ভাবি বলতেই একদমই, যে ভাবি একদম ভাবির মতো। আর তানিয়া, আপার মেয়েটা তানিয়া, ও তো অসম্ভব পছন্দ করে। রানা আছে, ওরা খুব পছন্দ। মানে আমি একটা সত্যি কথা বলবো, ওদের সাথে আমার বিয়ে হয়ে আমার মনে হয় না যে ওরা আমার, মানে কি ওরা আমারই ভাই বোন সব। আর ওরা সবকিছু, আমরা সবকিছুই পছন্দ করতো। ভালো বিহেভ করতে, তারাও ভালো, এই জন্যই ভালোভাবে বন্ডিংটা হয়েছে, আমাদের সুন্দর কেটেছিল। হ্যাঁ, মানে ঘরে আমার শাশুড়ি ঘরের মেয়ের মতনই দেখতো, যে আমি যে বউ, এটা আমি কখনো ফিল করতাম না, আর আমার শাশুড়ি কখনো ফিল করতো না। আর আমি মামা করে বলতাম, আমার শাশুড়ি আমাকে নাম ধরে রাখতো, বউ কখনো বলতো না এই রিপা এটা করে এটা করে ই করে না। ওরাও ম্যাক্সি করতো, আমিও ম্যাক্সি করে ঘুরে বেড়াতাম, যে আমি যে একটা বাসার বউ, এগুলা কেউ ফিল করতো না, মানে নিজের বাড়ি ঘরের মতো। আর আমার হাজবেন্ড খুব এনজয় করতো। আমরা আপনার কাছে শুনতে চাইবো, উনি এক চলচ্চিত্রের নায়ক, উনি অনেক নায়কের সাথে অভিনয় করেন, রোমান্স করেন, গান করেন, ওটা আপনি কিভাবে নেন বা কিভাবে দেখেন, আপনার কেমন লাগে? এগুলো দেখে আপনার হিংসা হয় না? না, এটা কিন্তু একদম ভুল ধারণা। এই যে মানুষ যে জেলাস হয়, তা আমি তো বলবো তারা বোকা। আমি বলি আপনি যদি খারাপ হন, আমি একে আটকে একটা বান বেঁধে রাখলেও সে খারাপ হবে। আর সে যদি ভালো থাকে, সে তো তার প্রফেশনাল, সে ওইটা কাজ করে সে বাসায় চলে আসে। যেমন আমি যেমন ডাক্তারি করি, আমি কি আপনি ভাবছেন আমি কি কোনো ছেলে পেশেন্ট দেখি না? অবশ্যই দেখি। আমাদের ওই যে মেয়ে পেশেন্ট দেখার পর ওই মহিলা বলে কি ম্যাডাম আমার হাজবেন্ডকে একটু দেখে দেন, আমি অবশ্যই দেখে দিই, কেন দেখবো না? আমার মন তো ভালো, তার মন তো ভালো, সে ভালো মন নিয়েই তাদের সাথে ছবিতে অভিনয় করা মানে কি খারাপ হয়? তার নো, এইটা কিন্তু আমি কাউকে বুঝাইতেই পারলাম না। আর সে যদি খারাপ হয়, আপনি কি ছবিতে অভিনয় করে কি খারাপ হয়ে যাবে? ঘরের মধ্যে বসে খারাপ হবে না? শুনেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছবির হিরো, সে হুজুর, সে যেই হোক, আমি যদি ভালো থাকি আমি সবখানে ভালো থাকবো। আর আমি যদি খারাপ থাকি আমাকে কেউ আটকে রাখতে পারবে না, মা বাপ ভাই বোন বউ কেউ আটকে রাখতে পারবে না। এটা নিজের একটা ইয়ে। আর আমি একটা ভালো করে জানি, আর একটা হাজবেন্ড খারাপ লাগলে একটা ভালো করে জানবে, আমি খারাপ হলে আমার হাজবেন্ড ভালো করে জানবে না। তা আমার হাজবেন্ড যে কেমন আমি সেটা ভালো, যদি 100টা মেয়ের সাথে বসে থাকে, তারপর এসে ঘরে এসে বলবে রিপা, আপনি একটা সুখী পরিবারে, বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে যদি আপনি থাকেন, আপনি যতই বড় লোকের মেয়ে হন, যতই শিক্ষিত হোক, আপনাকে সফটওয়্যার থাকতে হবে, নরম হয়ে থাকতে হবে, সবকিছু মানিয়ে নিতে হবে, ওরাই তখন স্যারেন্ডার করে ফেলে। আর আমি যে আসি যদি এরকম অহংকার ই করি, ফুটানি করি, ই করি, তখন কিন্তু ওদের মনে একটা ইয়ে। আপনি যদি ওদের সাথে একদম করে চলেন, অ্যাডজাস্ট করে চলেন, এটা কিন্তু পরে আর কোনো সমস্যা, যারা ভুল করে তারা আবার কারেকশন হয়ে যায়।
আপনাকে নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে ঠিক রাখলে মানে স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, আপনাকে নিজেকে স্যাক্রিফাইস করে তাদের ভালোবাসা অর্জন করতে হবে, তারপরে আপনি সুখে থাকবেন। হ্যাঁ, নাইলে আমরা পরে তো ছেড়েই দেয়, আমাদের উপরেই সব থাকে, তাই না? এটা পরে তো পুরো বাসার ইজ্জত আমি এটা মেইনটেইন করতেছি, তাই না? এটা আসলে সবার আসলে বোঝা উচিত। তবে আমি সবার ক্ষেত্রে বলবো না, কিছু পরিবারও আছে খারাপ আছে, তা আমাদেরটা ইনশাআল্লাহ ভালো, যার ফলে আমরাও ভালো ছিলাম। না, আমিও মনে করি যে একটা ফ্যামিলির সুখের মূল মন্ত্র হচ্ছে লাভ, ট্রাস্ট এন্ড স্যাক্রিফাইস। এই তিনটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, বা হয় না। যেমন একটা ছেলের, আমি তো সত্যি কথা বলি, আমি একটা জিনিস খেয়াল রাখি যে ও কি আমাকে পছন্দ করে নাকি, পরে আমি দেখি যে ও আমাকে প্রচন্ড পছন্দ করে কিন্তু ওর ভাষা নাই। অনেক না বলে তোমাকে আমি খুব ভালো, ওর সেটা প্রকাশ নাই, কিন্তু প্রচন্ড পছন্দ করে। এটুকু আমি বুঝলাম কেন, একদিন আমি রান্না করতেছি, তা আমার ননদের সঙ্গে মিলে ভাইয়া চললো, আমরা বেড়াতে যাই। তা আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো গাড়ি চালাতে পারে, তখন ও নিজে গাড়ি ডেপে যেত। দেখি যে আমার ননদের সবাই গাড়িতে চড়ছে, সবাই চড়ছে, ও গাড়ি স্টার্ট দেয় না। তখন বলে কি ভাইয়া তুমি চালাচ্ছ, ভাইয়া তুমি জানো কি, ভাবিকে দেখ, দৌড় দিয়ে সবাই মিলে আমাকে রান্না করে, ভাবি পারলে আমাকে সবাই বলে করে নিয়ে যাবে। মানে ওদের আমাকে প্রচন্ড পছন্দ করে, এটুকু আমি মনে মনে বুঝে গেছি, সেজন্য আমারও ভালো লাগতো এই সংসারটা। এখন হাজবেন্ড যদি ভালোই না বাসে, তাহলে ওই সংসার আপনার ভালো লাগবে না, যতই ননদ যাও সবাই ভালো, কোনো লাভ নাই। আমাকে তো ওই পছন্দ করে, এটাই তো আমার, আমি খুব লাকি বলতে। মানে উনি অনেক কিছুই মুখে বলেন না, চোখ দিয়ে বলেন, যেটা আপনি বুঝতে পারেন। হ্যাঁ, আমি বুঝতে পারি, তবে আমার কথাগুলো একটু রাফ এন্ড টাফ, ওর কথাগুলো খুব সুন্দর। যেমন খুব সফটলি কথা বলেন এবং আস্তে আস্তে গুছিয়ে কথা বলেন, যেমন অভ্যাস ছোট, আমরা প্রথম থেকেই ওনাকে দেখেছি সবসময় একই রকম। হ্যাঁ, যেমন রান্নাটা যদিও খারাপ হয়, কখনো বলবে না তোমার রান্না খারাপ হয়েছে না, সব ঠিক আছে, একটুখানি লবণ একটু কম হয়েছে। দোয়া করি আপনাদের ফ্যামিলি সুন্দর সুখে আছেন, আরো দিবি যুবি হন, আপনারা সবাই ভালো থাকুন, ভালোবাসা থাকুন। আপনার যদি কিছু বলার থাকে। আমার আর কিছু বলার নাই, ও মানে ও সবসময় বলে যে আমি মানে থাকবো না, মরে যাব, মানে বয়স হয়ে গেছে, তখন আমার খুব কষ্ট মনে হয় যে ও মরে গেলে আমি থাকবো কিভাবে। আমার এইটাই কষ্ট হয়, আর কিছু না, যে আল্লাহ যদি মানে আমাদের সমান সমান ভাবে টিকায় রাখতো, এটাই আমার জন্য এখন জানি না আল্লাহ কি করবে। এটাই আমার ছেলেও খুব ভালো, মানে আমরা খুবই একটা হ্যাপি ফ্যামিলি আছে, এর মধ্যে থেকে কেউ যদি না চলে যায় এটাই আমার খুব খারাপ লাগে, কিন্তু ও মাঝে মাঝে হতাশ হয়ে যায়। তা আমি আর এটা আর বাড়াই না, বাড়ালেও আরো বাড়াবে, এই জন্য। দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যেমন আমার হাজবেন্ড শৈলানা সাহেব যখন অসুস্থ ছিলেন, করোনার মধ্যে মারা যাওয়ার পথে ছিলেন, আপনারা যেমন দোয়া করেছেন, সেই দোয়াতে কিন্তু উনি টিকে এসছেন। এখন আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ও যদি সুস্থ থাকে, আমরা যদি সবাই সুস্থ থাকি,